নমস্কার দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগসের মনোজ দাস শুরু করছি আজকের প্রতিবেদন। বিষয় অবশ্যই আরজিকর ধর্ষণ ও হত্যাকাণ্ড, বা উল্টো করেও বলা যায় হত্যা এবং তারপর ধর্ষণ কাণ্ড। আজ 17ই আগস্ট, সময় এখন সকাল 10:40। এই প্রতিবেদন রেকর্ড করছি। প্রথমে খুব গুরুত্বপূর্ণ দুটি আপডেট দিচ্ছি। এক, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এই অপরাধের একমাত্র অভিযুক্ত হিসেবে যাকে পুলিশ গ্রেপ্তার করেছিল এবং এ পর্যন্ত বলে এসেছিল, সেই মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় ধর্ষণ সে করেছে, কারণ তার সিমেন্ট পাওয়া গেছে, কিন্তু নিশ্চিতভাবে বলা যায় খুনটা সে করেনি। সিবিআই, কেন এ কথাটা বলছি তার কারণ হচ্ছে সিবিআই সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখেছে সঞ্জয় রায় ঘটনার দিন রাত 11টা নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে যায়, ফিরে আসে রাত 3:30 নাগাদ। হাসপাতালে আসে, সেমিনার রুমে যায়, ওই 3:30 নাগাদ যখন আসে সেমিনার রুমে যায় এবং 8 ঘন্টার মধ্যে বেরিয়ে যায়। এ থেকে কি বোঝা যায়? এ থেকে বোঝা যায় যে সে খুনটা, কারণ ওই মহিলা ডাক্তার যাকে সবাই আমরা এখন নির্ভয়ার জন্য নতুন নাম দেয়া হয়েছে অভয়া, সেই অভয়া গভীর রাত পর্যন্ত, রাত প্রায় 2টো অবধি সে ডিউটি করেছিল। তিনি ডিউটি করেছিলেন, তারপর তিনি শুতে আসেন। অর্থাৎ ঘটনাটা ঘটেছে, তার হত্যাকাণ্ড এবং ধর্ষণ যেটাই হোক সেটা ঘটেছে রাত 2টোর আগে নয়, 2টোর পরে। কিন্তু তখন সঞ্জয় রায় হাসপাতালেই ছিলেন না, সঞ্জয় রায় চলে গিয়েছিলেন এবং তারপর 3:30 নাগাদ তাকে ডেকে নিয়ে আসা হয় হাসপাতালে। সে ওই সেমিনার রুমে যায়, সেমিনার রুম থেকে সে তারপর 8 ঘন্টা পরে সে বেরিয়ে যায়, বেরিয়ে উল্টোডাঙায় পুলিশ ব্যাটালিয়নে যেখানে সে থাকতো সেখানটায় সে গিয়ে সে চলে যায়, গিয়ে ঘুমোয়, মত্তত খেয়ে ঘুমিয়ে পড়ে। এটা হচ্ছে প্রথম যে কথা। সুতরাং তাই যদি হয় তাহলে সে কি করে ওই 2:30-2:30 সময় সে তাকে ফোন করলো? দ্বিতীয় কথাটা, হাসপাতালের যে দ্বিতীয় যে আপডেট, খুব গুরুত্বপূর্ণ আপডেট দেব বলেছি, সেটা হলো হাসপাতালের যিনি পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে গত 3 দিন ধরে বারবার তলব পাঠিয়েও সন্দীপ ঘোষকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির করাতে পারছিল না সিবিআই, তিনি আসছিলেন না। এর মধ্যে গতকাল হাইকোর্টে গিয়ে সন্দীপ ঘোষ যে প্রাক্তন যে প্রিন্সিপাল, তিনি সেখানে গিয়ে একটি আবেদন জানান হাইকোর্টে। আবেদনটা কি? আবেদনটা হচ্ছে তার জীবন সংশয় হতে পারে, সুতরাং আদালতের কাছে তিনি চাইছেন যথেষ্ট সুরক্ষা দেওয়ার জন্য। আদালত তাকে বলে যে আপনি ঠিক আছে, রাজ্য সরকারকে নির্দেশ দেয়, প্রশাসনকে, যে তাকে করবার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য। তো আবেদনের ভিত্তিতে এটা যখন দেওয়া হলো, তাহলে কি হতো? একবার যদি পুলিশের জিম্মায় চলে যায়, পুলিশ তাকে সিবিআই এর যখন তলব, সেই তলবগুলোকে নানা অছিলায় সেগুলোকে এড়িয়ে যেতে পারত। তাহলে কি হতো? হতো এই যে তদন্ত এগোতে পারতো না ঠিক মতো। আর তদন্ত এগোক না এগোক, এটা কে চাইছেন? স্বয়ং মুখ্যমন্ত্রী চাইছেন। সিবিআই কে
যদি সিবিআই যদি ঠিকমতো তদন্ত না করতে পারে, ইতিমধ্যে অলরেডি প্রচুর যে তথ্য প্রমাণ সব লোপাট করে দেওয়ার বা চেষ্টা করা হয়েছে, বেশ কিছু লোপাট হয়েও গেছে। তো এখন যদি সিবিআই ঠিকমতো এগোতে না পারে, সন্দীপ ঘোষকে সেখানে না পাঠিয়ে যদি তাকে রেখে দেওয়া যায়, আমরা তো সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুর ব্যাপারে কত রকম খেলা হয়েছিল তার ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য, সেগুলো তো আমরা জানি। সুতরাং এটা যদি একবার যদি করা যায়, যদি সন্দীপ ঘোষকে ঠিকমতো যদি আটকে রাখা যায়, নানা অছিলায় তাকে মানে যেতে দেওয়া হবে না, তাহলে সিবিআই এর কাজ কমপ্লিট হবে না, সিবিআই তদন্ত করতে পারবে না। সুতরাং সেটা যে হতে পারে এই সম্ভাবনাটা কিন্তু সিবিআই বুঝতে পেরেছিল। তাদের কাছে খবর যাওয়ার সাথে সাথেই সিবিআই ও দ্রুত তৈরি হয়ে যায়। আদালত থেকে বেরিয়ে বাড়ির পথ সোজাসুজি না ধরে সন্দীপ ঘোষ অন্য কোথাও যাচ্ছিলেন। তার ফোন ট্র্যাক করে তখন সিবিআই, করে তাকে খুঁজে পায় এবং পাওয়ার পর সিবিআই তাকে তুলে নিয়ে, রাস্তা থেকেই তাকে তুলে নিয়ে চলে আসে সিজিও, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। দুপুর 3টে থেকে, গতকাল 16ই আগস্ট দুপুর 3টে থেকে শুরু হয় সন্দীপ ঘোষকে জেরা করার কাজ। চলে প্রায় 13 ঘন্টা, মাঝে কিছু খাওয়া দাওয়ার জন্যে হয়তো বন্ধ হয়েছিল অল্প কিছুক্ষণের জন্য। তারপর 13 ঘন্টা পর অবশেষে আজ ভোর 4:40 নাগাদ তাকে ছাড়া হয়। তবে আজকেই আবার হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। যতদূর বোঝা যাচ্ছে অনেক কিছুই বলতে বাধ্য হয়েছেন সন্দীপ ঘোষ। কি হয়েছে সিবিআই অফিসে বলবো সে কথা। এখনো পর্যন্ত সিবিআই এর যা আপডেট সেগুলো বলবো। তবে তার আগে একটু অনুরোধ, যারা এখনো আমার চ্যানেল ক্যালকাটা ডায়ালগস সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করতে, মতামত জানাতে। 13ই আগস্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস টি.এস. শিবজ্ঞানম এবং জাস্টিস হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আরজিকর ধর্ষণ ও হত্যাকাণ্ড তদন্তের দায়িত্ব দিয়েছিলেন পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইকে। কোনো ডেডলাইন দেননি তারা যে কবের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তবে তার আগের দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন রবিবারের মধ্যে, রবিবার 18ই আগস্টের মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং পারলে তার পরের দিনই তিনি অভিযুক্তকে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন। কেননা খুন ও ধর্ষণ যে ওই সিভিক ভলেন্টিয়ারই করেছে সে ব্যাপারে তার পুলিশ নিশ্চিত হোক না হোক তিনি নিশ্চিত যে ওই হলো অপরাধী। আর তিনি যখন নিশ্চিত তখন তা সত্যি না হয়ে যায়। বিনীত গোয়েল তিনি কি মুখ্যমন্ত্রী যদি একটা হুঙ্কার দেন সে কথা না মেনে চলতে পারবেন? অপরাধী চেনা এবং তার শাস্তির ব্যাপারে পিসির চেয়ে ভাইপো আবার বেশি দড়। তিনি তো 9 তারিখে ঘটনা ঘটার দিনই সঞ্জয় রায় ধরা পড়ার প্রায় সঙ্গে সঙ্গে বলেছিলেন অভিযুক্তকে এনকাউন্টার করে দিতে। ভেজাল চুকে যেত, বিচারের কি দরকার। আজ 17ই আগস্ট, 8 দিন কেটে গেছে। পিসি ভাইপো দুজনের কারো মনোবাঞ্ছা পূর্ণ হবে না দেখা যাচ্ছে। তবে হলে বেঁচে যেতেন দুজনেই। 18ই আগস্টের মধ্যে কলকাতা পুলিশ তার তদন্ত শেষ করে পাষণ্ড সিভিক ভলেন্টিয়ারকে দোষী সাব্যস্ত করতেই মুখ্যমন্ত্রী তো আগেই খুনিকে সে জাজমেন্ট দিয়ে দিয়েছেন। আর তার ভিত্তসম পুলিশ সেই জাজমেন্ট না মেনে পারে 1 সপ্তাহের মধ্যে কেস ক্র্যাক করে বিচার শেষ করতে পারলে দেশ জুড়ে ধন্যি পড়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী হতো এসা, গিনেস বুকে নাম উঠে যেত। আর ভাইপো তার কথা মতো এনকাউন্টার করে দিলে তো কথাই ছিল না। ভাবি চিফ মিনিস্টার গদিতে না বসেই কামাল করে দিতেন, একেবারে ধন্যি পড়ে যেত, তারও জয় হো যুবরাজ। কিন্তু বিপদ বাঁধিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা পুলিশের হাত থেকে কেস নিয়ে
সিবিআই কে দিয়ে দিল। সাথে কি আর আমাদের মুখ্যমন্ত্রী কলকাতা হাইকোর্টকে বিজেপির হাইকোর্ট বলেন? আর সিবিআইও তো দিল্লির গভর্নমেন্টের। তারা একটা সোজা রেপ অ্যান্ড মার্ডার কেসকে চক্রান্ত করে জটিল থেকে জটিলতর গুলো করে তুলছে। যত দিন যাচ্ছে কেস কিন্তু সত্যিই জটিল হয়ে যাচ্ছে। প্রতিদিন নতুন নতুন তথ্য উঠে আসছে, নতুন নতুন ভাইরাল অডিও বাজারে আসছে। আর সেসব দেখে শুনে সাধারণ মানুষের মতো সিবিআইয়ের কাছে অনেক বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে। কেন বাবা মাকে প্রায় অন্ধকারে রেখে তাদের অনুমতি না নিয়ে মাত্রা অতিরিক্ত দ্রুততায় বডি পুড়িয়ে ফেলা হলো? কেন সেমিনার রুমের পাশের দেয়াল ভেঙে ফেলা শুরু হলো পরের দিনই? এসব প্রশ্নের উত্তর এখন পাওয়া যাচ্ছে। বডি পুড়িয়ে একটা বড় প্রমাণ লোপাট করা গেছে, তবে সেমিনার রুমের দেয়াল ভাঙার চেষ্টা ব্যর্থ হয়েছে, সিবিআই আটকে দিয়েছে। তবে একটা শেষ চেষ্টা হিসেবে ওই স্বাধীনতা দিবসের আগের রাত্রে মব ঢুকিয়ে ভাঙচুর চালিয়ে সব লোপাট করার একটা প্ল্যান হয়েছিল। প্ল্যান কেন, সেটা এক্সিকিউট হচ্ছিল, কিন্তু মাথা মোটা আকাট অশিক্ষিত তৃণমূলের লোকজন ছেলেপুলেরা সেই প্ল্যানটাও বোকামি করে ভেস্তে দিয়ে দিল। কেন বোকামি করে ভেস্তে দিল? থার্ড ফ্লোর মানে যে 3 তলা নয়, সেটা যে 4 তলা সেটা না বুঝে ওরা থার্ড ফ্লোরে গিয়ে সব লন্ডভন্ড করে দিয়েছে। তাদের বলতে শোনা গিয়েছে তার আগে, এই চল চল থার্ড ফ্লোরে চল, কিন্তু থার্ড ফ্লোরে না গিয়ে, মানে 4 তলায় না গিয়ে তারা 3 তলায় গিয়ে সব ভাঙচুর করে দিয়েছে। সেমিনার কক্ষ তার মানে সেটা ভাঙতে পারেনি, যেখানে অপরাধটা হয়। কি বিপদ বলুন তো। হ্যাঁ, বিপদ বাড়িয়ে দিচ্ছে সিবিআইও, যেন লাফিয়ে লাফিয়ে চলেছে। সব দিল্লির চক্রান্ত। এর মধ্যে সিবিআই যা যা করেছে সেই আপডেটটা একটু দিই। অর্ডার অফ ইভেন্টস বা ঘটনার ক্রম দেখার জন্য নিহত পোস্ট গ্রাজুয়েট ট্রেনি তার যে 4 সহকর্মী ব্যাচমেট ডাক্তারের সঙ্গে ডিনার করেছিলেন, এবং এই অপরাধ যারা করেছে বলে মানুষের বিশ্বাস, তারা সেই জায়গায় তাদেরকে সব ডেকে নিয়ে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত 15ই আগস্ট এই জিজ্ঞাসাবাদ করেছে, তারপরে 16 গতকালও করেছে। তারা ছাড়া নিহত পিজি ট্রেনি যে ডিপার্টমেন্টে যুক্ত ছিলেন সেই চেস্ট ডিপার্টমেন্টের প্রধানকে জিজ্ঞাসাবাদ করে তার স্টেটমেন্ট নেওয়া হয়েছে, এবং তার স্টেটমেন্ট সন্দীপ ঘোষের সাথে মেলাতে গিয়ে দেখছে সন্দীপ ঘোষ যথেষ্ট উল্টোপাল্টা কথা বলেছেন। তার জন্য তো 13 ঘন্টা লেগেছে এবং এখনো লাগবে, খুব শীঘ্রই ঢুকে যাবেন তিনি। এছাড়া যার অধীনে ছিল আরজি করের পুলিশ, সেই টালা থানা, তার অফিসার ইনচার্জকেও জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে। এছাড়া নিহতের বাড়িতে গিয়ে তার বাবা মার সঙ্গে কথা বলে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে সিবিআই। হাসপাতাল থেকে সেই রাতে প্রথমে তাদের জানানো হয় যে মেয়ে অসুস্থ, একটু পরে বলা হয় মেয়ে সুইসাইড করেছে। এই কখন কি বলা হয়েছিল, কে বলেছিল, এই পুরো কল ডিটেলস নিয়েছে সিবিআই। মেয়ের বন্ধু ও পরিচিতদের নামের একটা তালিকাও সিবিআইকে দিয়েছেন তার বাবা মা। তারা জানিয়েছেন এটাও যে তাদের বিশ্বাস হাসপাতালের কয়েকজন ইন্টার্ন এবং ডাক্তার মিলে এই হত্যাকাণ্ড করেছে, এই অপরাধ করেছে, তারাই খুন করেছে তাদের মেয়েকে। তারা তাদের সঙ্গে কলকাতা পুলিশ যে পুরোপুরি অসহযোগিতা করে গেছে, যেটা এতদিন ধরে কলকাতা পুলিশ অস্বীকার করছিল, সেটাও তারা জানিয়ে দিয়েছেন। কিভাবে ঘন্টার পর ঘন্টা মেয়ের দেহ দেখতে না দিয়ে বসিয়ে রাখা হয়েছে তাদের, কিভাবে কম্পেনসেশনের নামে টাকার টোপ দিয়ে তাদের থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, এবং সেই চেষ্টা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এবং তিনি চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর লোকজন, বড় বড় নেতারা এলাকার, তারা যেভাবে তাদের ওপর নানাভাবে চাপ দিচ্ছেন সে কথাও সিবিআইকে তাদের স্টেটমেন্টে জানিয়েছেন। মেয়ের একটি ডায়েরিও সিবিআইকে দিয়েছেন তারা। এই ডায়েরিতে হাসপাতালে বিভিন্ন রকমের দুর্নীতি ও কারা এই দুর্নীতি করছে তার কথা লেখা আছে। এই ডায়েরিটা হাসপাতালে মেয়ের জিনিসপত্র যেখানে ছিল সেখান থেকে সেই ডায়েরিটা নিয়ে পেয়েছেন তার বাবা মা, এবং
ঘটনার দিন যেদিন সে মেয়েটি মারা গেছেন, সেদিনও তিনি মারা যাওয়ার আগে সেদিনও তিনি ডায়েরি লিখেছেন। সিবিআই এর জানানো হয়েছে যে এই ডায়েরিতে কারা হাসপাতালে কি ধরনের দুর্নীতি করছে তার বেশ কিছু বিবরণ তার মধ্যে রয়েছেন, এবং ওই মেয়েটি যে তার বিরোধিতা করে তাদের সবার কি বলবো তাদের সবার ক্রোধের শিকার হয়েছে সেটাও লেখা আছে। সিবিআই এর এক মুখপাত্র জানিয়েছেন তারা প্রায় 30 জন সন্দিগ্ধর একটি তালিকা চূড়ান্ত করেছেন। এদের সবাইকে জিজ্ঞাসাবাদ করার কাজও শুরু হয়েছে। সেই বিশেষ হাউস স্টাফ এবং 2 জন ব্যাচমেট পোস্ট গ্রাজুয়েট ট্রেনি পিজিটি তাদের শুক্রবার মানে গতকাল আবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ হলো হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ। প্রতিবেদনের প্রথমেই এ সম্পর্কে বলেছি কিভাবে সিবিআই এর ডাক তিনি এড়িয়ে যাচ্ছিলেন। সেই উদ্দেশ্যে হাইকোর্টেও তিনি যান, সে কথা বলেছি। কলকাতা হাইকোর্টে আবেদন ছিল জীবন সংশয়, সুতরাং হাইকোর্ট তাকে রক্ষা করুন। আদালত রাজ্যকে যথোচিত সুরক্ষা দেওয়ার নির্দেশ দেয়। তারপর কি হয়েছে সেটা আপনাদের জানানো হয়েছে। অভিযুক্ত সঞ্জয় রায় যে খুনি হতে পারে না এবং কেন হতে পারে না সেটা তো বলেছি। তাকে সিবিআই বলির পাঁঠা এখনো পর্যন্ত বলেনি, তবে একমাত্র অভিযুক্ত হিসেবে সেই যে ছিল শুধু, এটা সিবিআই প্রথম থেকেই মানতে নারাজ ছিল এবং সেই জন্য তাদের নিজেদের কাস্টডিতে এই সঞ্জয় রায়কে নিয়েই কিন্তু মেডিকেল এক্সামিনেশন করা হয়ে গেছে। তাকে হাসপাতালের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ক্রাইম সিন রিক্রিয়েট করেছে সিবিআই। সঞ্জয় রায়ের ফোনের কল ডিটেলস সেই রেকর্ডও পুলিশের কাছ থেকে নিয়েছে। জানা গেছে তার ফোনের ডেটা কনজাম্পশন সেই রেকর্ড অ্যানালিসিস করছে সিবিআই। দেখতে চায় রেপের কোনো ভিডিও রেকর্ডিং করা হয়েছে কিনা, কিংবা ইন্টারনেট ভয়েস কল করে ঘটনার ছবি কোথাও ট্রান্সমিট করা হয়েছে কিনা। জানা গেছে 16 তারিখ বিকেলে অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন 3D লেজার স্ক্যানার নিয়ে হাসপাতালে এসেছে সিবিআই। পুরো ঘটনার ডিজিটাল ব্লুপ্রিন্ট করেছে। ডিজিটাল ব্লুপ্রিন্ট রেকর্ড করবে বলে এসেছিল এবং সেটা করেছে এবং এখনো করবেও ভবিষ্যতে। সিবিআই এর পর কলকাতা পুলিশের প্রসঙ্গে আসি এবার। 14-15 আগস্ট রাতে কতজন দুষ্কৃতী আরজি করে এসে ভাঙচুর করে গেছে সেই সংখ্যাটি এবার পরিষ্কার করে ভেঙে বলেছে পুলিশ। সংখ্যাটি ছিল নাকি 5000 থেকে 7000। একই সংখ্যা হাইকোর্টেও বলেছেন রাজ্যের কৌঁসুলি। আর এটা বলার ফলে হাইকোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেছেন এত মানুষ জড়ো হচ্ছে অথচ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তারা একেবারেই টের পেল না। এটা মানলে বলতে হয় অ্যাবসলিউট ফেলিওর অফ স্টেট মেশিনারি। আচ্ছা, স্টেট মেশিনারি যদি অ্যাবসলিউট ফেল করে, জনগণকে সামান্য নিরাপত্তাও যদি তারা না দিতে পারে, তারা যদি নিজেদের সুরক্ষাও পর্যন্ত করতে ব্যর্থ হয়, তাহলে কি সংবিধানের আর্টিকেল 355 বা 356 সেটা কি লাগানো যায় না? রাজ্যপাল মহোদয় কি বলেন? অবশ্য মাননীয় চন্দ্রচূড় সাহেব আছেন সুপ্রিম কোর্টে, আর সুপ্রিম কোর্ট ইজ মোর সুপ্রিম দেন হাইকোর্ট। মমতা দেবীর একটা বড় রক্ষা কবচ সেই সুপ্রিম কোর্ট। মমতা দেবীর কথা যখন উঠল তখন তার আজকে লম্ফঝম্প এবং অমৃত বাণীর কথাটাও একটু বলে নি।
আজ তিনি মিছিল করেছেন কলকাতায়, আজ মানে গতকাল 16 আগস্ট তিনি মিছিল করেছেন কলকাতায় ওই এবং নিহত ডাক্তার মেয়েটিকে শ্রদ্ধা জানাতে কিংবা অপরাধীদের শাস্তির দাবিতে যতটা নয় তার থেকে বেশি বোধহয় কার ঘাড়ে দোষটা চাপানো যায়, দায় চাপানো যায় সেইটার জন্যে। তিনি বলেছেন বাম আর রাম মিলে শান্ত বাংলাকে অশান্ত করছে। তিনি বলেছেন 14 এবং 15 আগস্টের রাতে আরজি করে যে হামলা, সে হামলা করেছে সিপিএম আর বিজেপি মিলে। কিভাবে বোঝা গেল যে সিপিএম আর বিজেপির লোক তারা? তার কারণ তিনি দেখেছেন যে সিপিএম এর হাতে ছিল ডিওয়াইএফ এর ফ্ল্যাগ আর বিজেপির হাতে ছিল জাতীয় পতাকা। তিনি নিজে সচক্ষে দেখেছেন, একটা নয় নাকি 3-3টে ভিডিও তিনি দেখেছেন। তারপরেই তার সেই কলতলা সুলভ বিখ্যাত ভঙ্গিতে চিৎকার করেছেন, ওরা জাতীয় পতাকার অমর্যাদা করেছে, ওদের শাস্তি পাওয়া উচিত, শাস্তি দেওয়া উচিত। একটা প্রশ্ন আসছে মনে, ভবিষ্যতে কোনো খুনটুন করে কেউ যদি ডেড বডির পাশে একটা নীল পাড় সাদা শাড়ি আর এক জোড়া হাওয়াই চটি সেটা রেখে চলে যায়, তাহলে কি আমরা বলতে পারি যে খুনটা করেছেন পিসিমণি? কলকাতা পুলিশ জানিয়েছে সে রাতের হামলা আর ভাঙচুরের ঘটনায় 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে উল্টোডাঙ্গার মুরারি পুকুরের বেশ কয়েকজন আছে, বাকিরাও বেশিরভাগ উত্তর কলকাতার, একেবারে নিমতা, দক্ষিণেশ্বর, এই সমস্ত দিকে। মুরারি পুকুরে আমার বেশ কিছু, কলকাতার যে মুরারি পুকুরের কথা বললাম সেখানকার বেশ কিছু মানুষজন আমার খুব পরিচিত আছে। মুরারি পুকুরে তাদের কাছে ধৃতদের নামের একটা লিস্ট, সেই লিস্টও আমার কাছে আছে। 25টা নাম পড়ার এখানে দরকার নেই, কিন্তু এই নামগুলো তাদের কাছে পাঠিয়ে দিয়ে জানতে চেয়েছিলাম ওরা কি সিপিএম করেন না বিজেপি, একটু খোঁজ নিন তো। নামগুলো শুনেই সে যা বলল, শুনলে মমতা ব্যানার্জি দ্বিতীয়বার মুখ খুলবেন না এই বিষয়ে। তবে অবলীলায় অসত্য বলার ব্যাপারে বিশ্ব রেকর্ড যার দখলে, তিনি হার মানার জন্য তো ধরাধামে আসেননি, কিংবা এই পোড়া বাংলায় তো আসেননি তিনি। সিবিআই যেভাবে এবং যে দ্রুততার সঙ্গে এগোচ্ছে তাতে আমার মনে কিন্তু আশা জাগছে। সিবিআই এর অমীমাংসিত কেস উল্লেখ করে মুখ্যমন্ত্রী বারবার বলেন ওরা কিচ্ছু পারে না, বলছেন বটে, তবে মনে মনে বলছেন হে ভগবান এবারও যেন না পারে, এবারও যেন ফেল করে সিবিআই। কারণ ভয় পাচ্ছেন কি? নিশ্চয় ভয় তো পাওয়ার কথা। দুর্নীতির 25% নিচে, 75% ওপরে। দুর্নীতির টাকার যে এই ভাগ, দুর্নীতির ভাগও কিন্তু সেই পরিমাণে। সুতরাং 75% দুর্নীতির টাকা যেমন, তেমনি 75% দুর্নীতির যে ভাগ সেটাও কিন্তু কালীঘাটের ঘাড়ে। এই 75-25 থিওরি যে এমন বিপদে ফেলবে কে জানতো? মুশকিল হলো এমন ভয়ঙ্কর একটা ঘটনা দেশের আপামর মানুষের সঙ্গে নরেন্দ্র মোদীকেও যে কতটা নাড়িয়ে দিয়েছে সেটা স্বাধীনতা দিবসের ভাষণে তিনি উল্লেখ করেছেন। সুতরাং তার পায়ে পড়ে বাঁচবার অনুনয় এবার কাজ দেবে না। এবার নো ফিটিং নো সেটিং, নো ফিটিং নো সেটিং। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।